প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পাদকীয়। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মজয়ন্তী। তাকে উৎসর্গ করে আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্র ভাবনায় অসাম্প্রদায়িকতা। আর এই জন্য আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন আতাউর রহমান, অভিনেতা, নির্দেশক, লেখক। রয়েছেন সেলিনা হোসেন, কথাসাহিত্যিক, এবং বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বাণিজ্যিক ব্যাংকের পরিচালক থাকা যাবে একটানা 9 বছর। মন্ত্রিসভায় সংসদীয় আইনের অনুমোদন। এই পদে থাকতে পারবেন একই পরিবারের 4 সদস্য। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালতে বেগম জিয়ার হাজিরা। আবারও পেছালো আত্মপক্ষ সমর্থনের তারিখ। পরবর্তী শুনানি 15ই মে। নির্বাচনে কারো অংশ নেয়া না নেয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। 2014 থেকে শিক্ষা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ইইউ। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মারাত্মক দূষণের মুখে প্রকল্প এলাকা, ব্যবসায়ীদের ক্ষোভ। এবং 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্ম জয়ন্তীতে দেশ জুড়ে নানা আয়োজন। কবিগুরুর স্মৃতি ধরে রাখার দাবি। আমরা চলে আসব আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করলে তো আলোচনা শেষ হবে না, অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। সেই জন্য আমরা আজকে একটা বিষয় মোটামুটি ঠিক করে নিয়েছি, রবীন্দ্র ভাবনায় অসাম্প্রদায়িকতা। এই বিষয়টার উপর কেন্দ্রীভূত থাকবে আমাদের আলোচনা, তবে প্রাসঙ্গিকভাবে অন্য বিষয় আসতে পারে। আমি আতাউর রহমান আপনাকে দিয়েই শুরু করব। আপনি রবীন্দ্রনাথের অনেক নাটকের নির্দেশনা দিয়েছেন, সফল একজন নির্দেশক রবীন্দ্র নাটকের বলা যেতে পারে। তো আপনি কি বলবেন? আমি এ কথাই বলবো, আজকের এই জঙ্গিবাদের উত্থান হয়েছে, যেটা পৃথিবীব্যাপী, খালি আমাদের দেশে নয়, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, এ সময় রবীন্দ্রনাথকে আমাদের খুব প্রয়োজন। আমি তার বিশ্ববিখ্যাত, তার দেশপ্রেম এবং একেবারে যার ভেতরে সারা পৃথিবীর স্বীকৃতির সারাৎসার পাই, সেসব দিকে আমি যাব না। সত্যি সারাৎসার পাওয়া যায় ওনার মতো কোনো দ্বিতীয় কোনো সৃজনশীল ব্যক্তি পৃথিবীতে আমরা পাইনি। এরকম বহুমুখী, সর্বগ্রাসী বলবো, বহুমুখী নয়। তো যেটা বলবো যে আসলে আমি সেদিনই পড়ছিলাম যিনি গৌতমের খুব ভক্ত ছিলেন, গৌতম বুদ্ধের, যীশু খ্রিস্টের ভক্ত ছিলেন। হঠাৎ মনে হলো যে দেখি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ছিলেন কিনা। আমি খুব ওগুলো দেখি আর কি, গুগল সার্চ করলাম, দেখলাম যে ওরে সাংঘাতিক। উনি ওনার বাসায়, ওনার লাইব্রেরিতে ইসলাম ধর্ম ভিত্তিক অনেক বই ছিল। এবং এটাও জানলাম যে ইয়েতে কি বলে, বিপদের মোরে রক্ষা করে না হয় মোর প্রার্থনা তো আছেই, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এটা গৌতমের থাকতে পারে, কিন্তু হযরত মুহাম্মদ ছিল যে অসংখ্য বন্ধন মাঝে উনি কিন্তু জীবনে শান্তিটা খুঁজে পেয়েছেন। কাজে উনি একেবারে আলিঙ্গন করেছেন। এবং প্রতিশয় যখন শিলাইদহ হয়ে আসে, তখন গফুরের সাথে ওনার যে সম্পর্ক, গফুরকে ছাড়া চলতেন না, এবং কাঁদছে যখন চলে যাচ্ছে, মানে ছিন্নপত্রে আছে এবং বলছে পদ্মা পাড়ের মানুষের দুঃখ না দেখলে, চোখের জল না দেখলে, ওদের দারিদ্র্য না দেখলে, পাশাপাশি পদ্মার ঝলসিত আকাশ না দেখলে আমি পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না। আমি যদি লালনের গান না শুনতাম, আমি যদি গগনহর করার গান না শুনতাম, আমি কিন্তু তখন আমার কানে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের গান বাজছে। এবং রবীন্দ্রনাথকে কিন্তু আমরা অনেকখানি পেয়েছি, আমাদের এই বঙ্গ। এবং রবীন্দ্রনাথ কিন্তু একেবারে অসাম্প্রদায়িকতার প্রতীক। যখন বঙ্গভঙ্গ রদ আন্দোলন থেকে সব কিছু কিন্তু দেখা গেছে, কোথায় পাঞ্জাবে একটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপরে কেউ সোচ্চার হলো না। আমরা ভেবেছিলাম যে ভারতের তোলপাড় কাণ্ড হয়ে যাবে, জেনারেল ডায়ার নিরীহ লোকদের মেরে ফেলেছে, একমাত্র রবীন্দ্রনাথ ওনার নাইটহুড পরিত্যাগ করলেন। এবং সেটা কি, পাঞ্জাবের মানুষ তো ওনার ধর্মের মানুষ নয়, ওরা তো শিখ, ওদের জন্য কেন ওনার এত দুঃখ ব্যথা?
পৃথিবীর যেখানে কোনো লোক অত্যাচারিত হয়েছে রবীন্দ্রনাথের রিলিজিয়ন অফ ম্যান পড়লে সব পাওয়া যায়, মানুষের ধর্ম। তারপরে যদি বলি যে সভ্যতার সংকট অথবা সাধনা, এই বইগুলোর কোনো তুলনা নেই। এখানে মনে হচ্ছে যে এমন একটি মানুষ, উনি সর্বধর্ম মানবকে উনি আলিঙ্গন করেছেন, মানুষে মানুষে বিভাজন উনি পছন্দ করেননি। এবং জমিদার নন্দন হয়ে মুক্তধারা নাটকে বলছে, একটি সংলাপ আছে, ধনঞ্জয় বৈরাগী বলছে রাজাকে, না রাজা, তোমাকে খাজনা দেব না। কি দেবে না? রাজা চোখ রাঙাচ্ছে, আমার উদ্বৃত্ত অন্ন তোমার, আমার ক্ষুধার অন্ন তোমার নয়। এইটা কে বলতে পারে? জমিদার হয়ে বলছে উদ্বৃত্ত অন্ন। কাজে সব দিকে নারীর ভূমিকা সম্পর্কে রক্ত করে বিটি বলেছে, আমার অতি দুঃখের দিনে আমি নন্দিনীর ছবি এঁকেছি, যে মানব জাতিকে কেবলমাত্র প্রেমের শক্তি দিয়ে রক্ষা করবে পতনের হাত থেকে। এই ছিল রবীন্দ্রনাথ। আমি আজকে নারীবাদের কথা বলছি, সমতার কথা বলছি, সমভাবের কথা বলছি। আজকে রবীন্দ্রনাথকে খুব দরকার ছিল এই বিভাজনের পৃথিবীতে। ধন্যবাদ। তবে আবার আসবো আপনার কাছে। সেলিনা আপা, আপনি যদি কিছু বলেন। আমার যেটা প্রথমে মনে হয় যে আতা ভাই ছিন্নপত্র প্রসঙ্গে বলেছেন, তিনি আমাদের পূর্ববঙ্গে অনেক বছর ছিলেন। আমি একটি বিষয় বলতে চাই যে তিনি দুর্যোগ হিসেবে 3টা বিষয়কে উল্লেখ করেছিলেন। তিনি একবার প্রতিশর থেকে নাগর নদী দিয়ে যাচ্ছিলেন আত্রাইয়ের দিকে, তো পথে দেখলেন নারীরা বাচ্চাদের স্নান করাচ্ছে, তারপরে কাপড় চোপড় ধোয়া টোয়া করছে। তিনি দেখলেন তাদের মাথার উপর সাপ, যে গাছগুলো ঝুঁকে আছে সেই গাছে তাদের মাথার উপর সাপ। পরে ছিন্নপত্রের একটি চিঠিতে তিনি 3টা বিষয়কে উল্লেখ করলেন যে দুর্যোগ কত ধরনের হতে পারে। একটিকে বলছেন প্রাকৃতিক দুর্যোগ, একটিকে বলছেন রাষ্ট্র ব্যবস্থার দুর্যোগ, এবং একটিকে বলছেন শাস্ত্রের দুর্যোগ। এই যে শাস্ত্রের দুর্যোগ দিয়ে তিনি দুর্যোগকে, যে জীবনের যে দুর্যোগ, সেটা হলো ধর্ম ব্যবস্থা, এবং এই ধর্ম যদি ধর্মান্ধতা দিয়ে পরিচালিত হয় তখন কিন্তু সেটা মানুষ জীবনের দুর্যোগ হিসাবে পরিচালিত হয়। তো এই দুর্যোগকে তিনি, ধর্মের এই অনুষঙ্গকে তিনি এভাবে ব্যবহার করেছেন যে মানব জীবনে এটা এক ধরনের দুর্যোগ। আমার পবিত্র বিশ্বাস থেকে একজন যদি মনে করে যে তার বিশ্বাস থেকে তিনি সেই ধর্ম পালন করছেন, অন্য ধর্মের প্রতি তার শ্রদ্ধা থাকবে, সেই জায়গাটিকে তিনি সেইভাবে চিহ্নিত করেছেন। এবং তিনি শিলাইদহে যখন ছিলেন দলিত হরিজন এদের পাশে দাঁড়িয়েছেন, এদেরকে দেখেছেন। এবং আমরা জানি 1937 সালে তিনি শেষবারের মতো পূর্ববঙ্গে এসেছিলেন এবং তার প্রতিশরের প্রজাদের আমন্ত্রণে, এবং এই প্রজাদের 80% ছিল মুসলমান। এই মুসলমান প্রজাদের আমন্ত্রণে তিনি খানিকটা অসুস্থ ছিলেন, 1941 সালে তো মারাই গেলেন, কিন্তু তাদের এই আমন্ত্রণটা উপেক্ষা করেননি। এই মুসলিম প্রজাদের জন্য তার প্রাণের টানটিকে তিনি এভাবে নিজের আশার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। এবং প্রতিশরে তিনি যে সমবায় ব্যবস্থাটা করেছিলেন ব্যাংকের, সেটাও তো এই মুসলিম প্রজাদের পক্ষেই বেশি গেছে। একবার হরিচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি বঙ্গীয় শব্দকোষ করেছেন, যিনি প্রতিশর স্টেটের একজন কর্মচারী ছিলেন, রবীন্দ্রনাথ তখন কলকাতায় প্রবল দুর্যোগ, প্রবল বন্যা হয়েছে প্রতিশরে, এবং তিনি হরিচরণের কাছে চিঠি পাঠাচ্ছেন যে যাদের ধান অনেক বেশি ডুবে গেছে তুমি তাদের কাছ থেকে খাজনা নিও না। এই যে প্রতিশরের প্রজারা মুসলমান ছিল এবং তাদের প্রতি তার এই জায়গাটা দেয়া এবং এই জায়গাটা থেকে দেখা, তিনি একজন প্রবলভাবে অসাম্প্রদায়িক চেতনার মানুষ না হলে এই জায়গাটি করতে পারতেন না। অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আতা ভাই এবং সেলিনা আপা যেমনটি বললেন, সেটির পুনরাবৃত্তি না করেই বলি, রবীন্দ্রনাথের কাছে মানব ধর্মটাই বড় ধর্ম ছিল। প্রচলিত ধর্মের মধ্যে যে তিনি ছিলেন না তা নয়, কিন্তু তার চাইতে আরেকটা বড় ধর্ম আছে যেটি মানব ধর্ম, দ্য রিলিজিয়ন অফ ম্যান বলে তিনি হিভার্ট বক্তৃতা দিয়েছিলেন। এই ধর্মে, তার যে ধর্ম, সেই ধর্মের দৃষ্টিকোণে তিনি কালান্তর প্রবন্ধে কালান্তর বইতে গোটা পাঁচেক প্রবন্ধ লিখেছেন। একটি প্রবন্ধ নাম হিন্দু মুসলমান। বলার বিষয় এই যে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ভারতকে শুধু ভৌগোলিকভাবে খণ্ডিত করেছে তা নয়, বাংলাকে শুধু ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত করেছে নয়, বাংলার মানুষের চিত্তকে দ্বিখণ্ডিত করেছে, এবং সেখানে হিন্দু এবং মুসলমানের দুটো আলাদা ভাবনা নিয়ে আসার চেষ্টা করেছে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি সুকৌশলে। আমি ওইটাকে দূর করতে চাই। ওটি কাজী নজরুল ইসলামের ওই যুদ্ধটা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় দাঁড়িয়ে ওই যে
হযরত মুহাম্মদের কথা বললেন আতা ভাই, বললেন গৌতম বুদ্ধের কথা, বললেন যীশু খ্রিস্টের কথা। সব ধর্মবেত্তাকে তিনি বড় করে দেখেছেন এবং প্রত্যেকের মধ্য থেকে নির্যাসটি নিয়ে আসার চেষ্টা করেছেন। নির্যাসের জায়গাটি হচ্ছে মানুষ। এটি অনুষঙ্গ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, জাপানি সমরনায়কেরা টোকিওতে বুদ্ধের মন্দিরে গিয়ে শক্তি প্রার্থনা করছে, বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করছে, যাতে ভারতবর্ষে এসে তারা ভারতবর্ষের মানুষকে হত্যা করতে পারে, যুদ্ধে জয়লাভ করতে পারে। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে আনন্দবাজার পত্রিকায় এই খবরটি দেখে সঙ্গে সঙ্গে রাত্রেবেলা কবিতা লিখছেন, বুদ্ধং শরণং গচ্ছামি কিংবা হিং টিং ছট, এবং প্রত্যেকটি কবিতার মধ্যে তিনি মানবতার বিভূতি গৌতম বুদ্ধকে কিভাবে সমন্বয়করা ব্যবহার করছেন সেটার বিরুদ্ধে দাঁড়ালেন। এই যে ধর্ম সম্প্রদায়ের চাইতে মানব ধর্মটা তার কাছে বড় ছিল। একটু আগে যেটা শালীন আপা যেটা বললেন যে কালীগ্রামে কিংবা শিলাইদহের অধিকাংশ মানুষ, প্রজা যারা কৃষক ছিল তারা ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু রবীন্দ্রনাথ তাদেরকে কাছে টেনে নিয়েছিলেন এবং তাদের উন্নয়নের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি 1905 সালে কালীগ্রামে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করছেন এবং আজকে যে আমরা মাইক্রো ক্রেডিটের কথা বলি, সেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের আদি বীজটা তিনি কালীগ্রামের মাটিতে রোপণ করেছিলেন। ভাবতেও বিস্ময় লাগে, এশিয়ার প্রথম কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবতেও বিস্ময় লাগে এবং ভাবতে বিস্ময় লাগে যে বিশ্বভারতী হচ্ছে 100 বছর আগে একটি প্রতিষ্ঠানের নাম বিশ্বভারতী। আজকে আমরা বিশ্বায়ন বলে এত কথা বলি, কিন্তু 100 বছর আগে একজন মানুষ তার প্রতিষ্ঠানের নাম রাখছে বিশ্বভারতী। ছেলেকে আমেরিকায় পাঠাতে গিয়ে তিনি লিখছেন যে বিশ্বকে ভারত করতে হবে, ভারতকে বিশ্ব। ভাবা যায়? এটি ভারত বলতে কি শুধু হিন্দুর? এই হিন্দু মুসলিম সকলের, বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সকলে আছে। কাজী এই জিনিসটি বলতে হবে, ভাবতে হবে, বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কথা ভেবেছেন, হিন্দুর কথা, মুসলমানের কথা, বৌদ্ধকে খ্রিস্টানের কথা চাইতে তার কাছে মানুষ বড় হয়ে দেখা দিয়েছিল। ছোট্ট একটি দৃষ্টান্ত আবার বলা যেতে পারে। যখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, স্বভাবতই একজন নোবেল লরিয়েটের কাছে বাঙালি লেখকরা তাদের প্রকাশিত বইটি পাঠাতে এক ধরনের আনন্দ পেতেন যে রবীন্দ্রনাথকে একটা বই দিয়ে এসেছি, জোড়াসাঁকোতে গিয়ে কি শিলাইদহে গিয়ে। রবীন্দ্রনাথ 7 দিনের মধ্যে বই পাঠ করছেন, মুসলিম লেখকদের বই পাঠ করে তিনি আধা পৃষ্ঠা হোক 1 পৃষ্ঠাকে একটি চিঠি লিখছেন। চিঠির কথাটি এই যে আমি বাংলাদেশের অর্ধেকটা চিনি, বাকি অর্ধেকটা আমার অচেনা, আপনারা সেই বাকি অর্ধেকটা চেনেন। আপনারা যত লিখবেন বাংলাদেশে আমার দেখা বাকি অজানা অর্ধেকটা আমি জানতে পারবো। শ্রদ্ধাবোধের জায়গাটি এমনি এমনি তো হয় না, ভেতর থেকে না এলে হয় না। এটি ভেতর থেকে আসা শ্রদ্ধাবোধ, নতুবা আবুল ফাজলের কাছে, নতুবা ইব্রাহিম খলিলের কাছে এই ধরনের চিঠি রাখা সম্ভবপর হতো না। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। বলুন। জি, সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন এবং ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের পিছনে ওনার কন্ট্রিবিউশন আছে। এই জন্য ওনাকে অসাম্প্রদায়িক এবং বিশ্বকবি বলা যায় কিনা, এবং আমাদের যে জাতীয় সঙ্গীত এটা লক্ষ কোটি তরুণ প্রজন্ম, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা কবিগুরুর জাতীয় সঙ্গীত শুধু গাওয়া নয়, এর মর্মবাণী কিভাবে আত্মস্থ করতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে, তার জন্য আমাদের অভিভাবক এবং শিক্ষকদের কি কি করা উচিত? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা কি বলবেন জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্নটা? আসলে এটা জোর করে চাপানো কোনো জিনিস নয়। আজকে আমার ব্যক্তিগত ধারণা, আমি আরো 2-1 জায়গায় বলেছি যে তরুণ প্রজন্ম রবীন্দ্রনাথ যে একেবারে জানে না এমনটি নয়, কিন্তু খুব বিচ্ছিন্নভাবে জানে। আমাদের সময় কিভাবে আমরা খুব সহজাতভাবে জেনেছি। আমরা তো আগের দিনের মানুষ, আমাদের কাছে পরিবারটা ছিল প্রাথমিক বিদ্যালয়। হয়তো দেখেছি আমার নানা গান গাচ্ছে, কেন যামিনী না যেতে জাগালেন, অথচ ভোরে উঠেই কেন যামিনীর কথা বলছেন উনি। আমার খালারা নোয়াখালীর গ্রামে, আমার মারা এরা চৌকি সাজিয়ে নটির পূজা করছে, তখন মনে হতো কে লোকটা, পূজারিনী কবিতা আমার মা পড়ছে। কাজে আজকে ওই দিনটা নেই, এটা চাপানো হবে না, এটা আত্মস্থ করতে হবে, আত্মগত হবে, সহজাতভাবে হতে হবে। আমার মায়ের বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, সেটা কিন্তু ভাবতে হবে আমার মাটা কে। এবং ঘরে বাইরে নায়িকা বিমলার মতো আমি বলতে আমার ইচ্ছা করে বারবার, এই ট্রাফিক জ্যামে একটু আগে পড়ে চলবে না এই দেশ, তা ভাল লাগে না, যাচ্ছে তাই বকাবকি করব, কিন্তু মায়ের সাথে আমি ঝগড়া করব, অভিমান করব এবং তাকে যাচ্ছে তাই বলবো। হ্যাঁ, আবার দিন শেষে বলবো উনি আমার মা। ছেঁড়া শাড়ি পরে আছেন,
বিক্ষত, বিক্ষুব্ধ, কিন্তু সবার উপর আমার মা। সেই বোধের যখন জন্ম না হবে তখন জাতীয় সঙ্গীত খালি কথার কথা থেকে যাবে, আত্মার ভেতর ঢুকবে না বলে আমার বিশ্বাস। সেলিনা পাই ব্যাপারে জাতীয় সঙ্গীত তো শুধু একটি সঙ্গীত মাত্র নয়। জাতীয় সঙ্গীত একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমাদেরকে জাতীয় সঙ্গীতকে এভাবে বুঝতে হবে, খালি শুধু গানের লাইন বা সুর দিয়ে গেয়ে আমরা জাতীয় সঙ্গীত বলে এটিকে একটি গান হিসাবে দেখব না। আমি জাতীয় সঙ্গীত যখন প্রচারিত হবে তখন আমাকে উঠে দাঁড়াতে হবে, জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলিত হবে। এই সব কিছুর সত্যকে ধারণ করে জাতীয় সঙ্গীতকে শিখতে হবে আমাদের যে কোনো শিক্ষার্থীকে, এবং যে কোনো স্কুল কলেজ যেখানেই হোক সেখানে। কারণ জাতীয় সঙ্গীত যদি কেউ না শিখে তাহলে এটা তার, কোনো স্কুল যদি না শেখায় এটা তার দণ্ডনীয় অপরাধ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে জাতীয় সঙ্গীতের সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীকী অবস্থান, তাকে অবজ্ঞা করা বা তাকে অবহেলা করা বা তাকে না জানা, সেটা হবে একটি বড় ধরনের অপরাধ। সুতরাং জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একই সঙ্গে আবার মা তোর বদনখানি মলিন হলে, এই যে সবটুকুর ভেতরে এবং প্রকৃতি বর্ণার ভেতরে একটি দেশ এবং দেশের মানুষ সবকিছুকে গভীরভাবে দেখা, জাতীয় সঙ্গীতকে সেভাবেই পর্যালোচনা করতে হবে এবং শিখতে হবে। অধ্যাপক ঘোষ, আপনি কি বলবেন কিছু? হ্যাঁ, বলা যায় সেটা জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আমি মিলিয়ে দেখতে চাই। আসলে বাংলাদেশে রবীন্দ্রনাথের গানের নানা রকম চর্চা হয়, বহু প্রতিষ্ঠান আছে যেখানে রবীন্দ্রনাথের গান শেখানো হয়, শেখে শিল্পীরা গান পরিবেশন করে। কিন্তু তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গানের পরিবেশনা কিংবা গানের সুরের প্রতি যতটা না আমি যত্নশীল, গানের বাণী বুঝতে ততটাই আমি অযত্নশীল। এবং এইটাই হয়েছে, মাতর বদনখানি মলিন হলে আমি এই মা কোন মা আমি বোঝারও চেষ্টা, গান গেয়ে যাচ্ছে কিন্তু আমি এই যে মা আমার দেশমাতৃকা, আমার মা ছাপিয়ে হাজার হাজার লক্ষ কোটি মানুষের মা দেশের মাথায় রূপান্তরিত হচ্ছে, এই জায়গাটি না বুঝলে জাতীয় সঙ্গীত কখনো অনুধাবন করা যাবে না। এটি শুধু জাতীয় সঙ্গীত না, রবীন্দ্রনাথের যে কোনো গানের বেলায় সত্য। আমরা রবীন্দ্রনাথের গানের বাণী বোঝার চেষ্টা করি না, সুরের মধ্যেই নিমগ্ন থাকি, অথচ ভারতবর্ষে রবীন্দ্রনাথই ব্যতিক্রমী সঙ্গীত লেখক যিনি বাণী এবং সুরকে একাকার করে দিয়েছিলেন। আগে তো ভারতবর্ষের গান ছিল সুর প্রধান, কিন্তু রবীন্দ্রনাথই বাণী তার মধ্যে অনুপ্রবেশ করে দিয়েছেন এবং পাশ্চাত্যের সঙ্গীত ধারণাকে একাকার করে রবীন্দ্রসঙ্গীত বাণী এবং সুরের সমন্বয়ে একটি নতুন মাত্রা অর্জন করেছে। আমাদের অধিকাংশের রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা কেবল সুরের চর্চা, বাণীর চর্চা নয়। এই বাণীর চর্চা নয় বলেই জাতীয় সঙ্গীতের প্রতি এত অবহেলা। আমরা ছোটবেলায় দেখেছি সিনেমা হলে, আতা ভাই আপনার সিনেমা হলে জাতীয় সঙ্গীত যখন দেখানো হতো আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। আমি এখন সিনেমা হলে গেলে দেখি জাতীয় পতাকা উঠছে কিন্তু সবাই বসে আছে, সবাই বসে আছে। এটি আপা যেমন বলেন, স্কুলে শিক্ষা দেওয়া দরকার যে জাতীয় সঙ্গীত অন্য কিছু, জাতীয় পতাকা অন্য কিছু, বুকের মধ্যে। আমরা তো একটা সময় দেখি, এখন তো ক্রিকেটের যুগ, গান হয় বিশ্বকাপ, যখন জাতীয় সঙ্গীত বাজে এইরকম বুকে হাত দিয়ে বিদেশি খেলোয়াড়দের দেখছি, কোনো কথা বলে চুপচাপ। আর আমাদের জাতীয় সঙ্গীতের সময় আমি দেখেছি হাঁটাহাঁটি করে চলা, ভালো ভালো লোক দেখেছি সঙ্গীত, জাতীয় সঙ্গীত হচ্ছে, হাঁটছে, মোবাইলে কথা বলছে, এক উদ্ভট সংস্কৃতি আমাদের কাজ করছে। এই জায়গায় মনে হয় আমাদের একটু এখন মানে সচেতন ভাবে আমাদের আচরণ করা উচিত। এই প্রসঙ্গে আর একটু বলতে চাই, সেটা হলো যে বিষয়টি আমি আমাদের একজন শিল্পী আব্দুল আহাদ তার স্মৃতিচারণার বই থেকে পেয়েছি, যে 1972 সালে বঙ্গবন্ধু বেতারে খবর পাঠিয়েছেন যে জাতীয় সঙ্গীতটি যেন নির্ভুলভাবে গাওয়া হয়, সেই জন্য কয়েকজন শিল্পীকে শান্তিনিকেতনে পাঠানো হোক, তারা নির্ভুলভাবে বাণী এবং সুর শিখে এসে যেন জাতীয় সঙ্গীতটা পরিবেশন করেন এবং সবাইকে শেখান। আমি মনে করি এটা একটা অসাধারণ ঘটনা একজন রাষ্ট্রনায়কের কাছ থেকে। বিশ্বজিৎ যেটা বললো এটা খুব প্রয়োজন। রবীন্দ্রনাথের 3000 উপরের গান, প্রতিটি গান মানে এত বেশি বাণী প্রধান, সুর তো আছেই, সুর তো থাকবেই, মানে এটা যদি হৃদয়ে ধারণ করা যায়, কোনো গানে কাঁদতে হবে, কোনো গানে আনন্দ উল্লাস করতে হবে, খুশি হতে হবে। এবং চির আমি কবিতা আছে, এটা আবার গানও হয়েছে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করব খেলাই আমি। এই যে অনিঃশেষ জীবনের একটি যাত্রা, এটা শেষ হবার নয়, তখন মানে সাহস পাই আমি ওই বাচ্চা ছেলেটির সাথে আমি থাকবো, আমি হয়তো আমার দৈহিক লয় হবে এটা। আর ওই যে আমি একটি কথা খুব দরকার,
যে আমি একটু আগে শুনছিলাম, একটি সিডি শুনছিলাম, মহাত্মা গান্ধীর একেবারে উনি প্রয়াণের আগে যখন ওনার অপারেশন হবে তখন বিভিন্ন চিঠি, মহাত্মা গান্ধী একটি চিঠি পাঠালেন। উনি কখনো বিচলিত হননি। সৌমিত্র চট্টোপাধ্যায় পড়ছে, কিন্তু এই একবার বালকের মতো চিঠি পেয়ে কাঁদলেন। কিন্তু এই মহাত্মা গান্ধীকে উনি ক্ষমা করেননি। যখন বলছে বিহারে ভূমিকম্প হয়েছে, ওরা পাপ করেছিল, অন্যায় করেছিল, সেই জন্য উপর থেকে গজব পড়েছে, এইটা কিন্তু উনি প্রতিবাদ করেছিলেন। মহাত্মা গান্ধী পরে উঠিয়ে নিয়েছিল ওনার। কাজে এমনই ছিল যে পাপ করলেই গরিব মানুষকে মারতে হবে, সমস্ত গরিব মানুষ, একজন লোক একের পাপে কি লক্ষ লোককে মারতে হবে? এটা কি ধরনের কথা? কাজে আর ভারতকেও সম্পূর্ণ উনি ধরেছিলেন। এখানে শক, হুন, মোগল, পাঠান, নানা সভ্যতার, ডাচরা এসছে, ওলন্দাজ, ইংরেজ, কে নয়, এখানে এসে ইংরেজিতে বলতে খুব সহজ হয় মেল্টিং পট। এই মেল্টিং পটের যে সারাত সার, এটা আসলে কি সমগ্র মানবতা কিন্তু এখানে স্থান পেয়েছে। এবং এই দেশ থেকে কিন্তু পররাজ্য লোভে কোনো নৃপতি যায় না, নিজেরা ভেতরে ভেতরে মারামারি করেছে। এখানে নাদির শাহ এসছে, আলেকজান্ডার দি গ্রেট এসছে, কিন্তু আমাদের দেশ থেকে কেউ যায়নি। এটা একটা বিরাট একটা দর্শনের জায়গা, মানব দর্শন, মানব প্রেম, দেশপ্রেমের জায়গা। এবং তার সবচেয়ে বড় প্রতিভু শিল্প সাহিত্যের জগতে রবীন্দ্রনাথই। সেলিনা আপা, আপনি যদি আরেকটু বলেন, আপনি রবীন্দ্রনাথের উপর একটা বই লিখেছেন, আমি দেখেছি, সেই একটি উপন্যাস পূর্ণ ছবির মগ্নতা নাম দিয়ে। রবীন্দ্রনাথ আমাদের এই ভূখণ্ডে যে কয় বছর ছিলেন তার পটভূমিতে, এবং আমি শেষ করেছি, আমি উপন্যাসে আঙ্গিক হিসেবে কিছু নিয়েছি, যেমন এখানকার যে গল্পগুলো, যেমন চন্দরা, রতন, শুভা বা ফটিক, ছুটি গল্পের এইসব চরিত্রগুলোকে আমি আবার আমার মতো করে কাহিনীর বিস্তার ঘটিয়ে আরেকটু অন্যভাবে নিয়ে গেছি। আমি দেখাচ্ছি যে শাহজাদপুরে যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন রতনকে ডাকছেন যে রতন আয়, তোর গানের গলা খুব সুন্দর, আমি তোকে গান শেখাবো। তখন রতন বলছে না না, আমি গান শিখতে পারবো না, আমার দাদাবাবুর জন্য আমার রুটি বানাতে হবে, আমার অনেক কাজ। রতন গান শেখে না। তারপর আমি দেখাচ্ছি যে যখন তার দাদাবাবু পোস্টমাস্টার চলে গেল তখন সে এত দুঃখ ভারাক্রান্ত হলো যে ডোবাটায় তার ছোট ভাইটা মরে গিয়েছিল পড়ে, ছোট খেলতে খেলতে সে গিয়ে ওই ডোবাটার মধ্যে আত্মহত্যা করলো। রবীন্দ্রনাথের কাছ থেকে ওর গান শেখা হলো না। কিন্তু আমি দেখাচ্ছি 1937 সালে যখন প্রতিশরে প্রজাদের আমন্ত্রণে তিনি এলেন, তিনি নাগর নদী দিয়ে বজরাই করে যাচ্ছেন এবং পাড় ধরে সমস্ত প্রজারা হেঁটে হেঁটে যাচ্ছে, সবার আগে রতন। রতন তখন গাইছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি। ও কিন্তু গান শিখেনি, কিন্তু গাইছে। তারপরে আত্রাই রেল স্টেশনে সব জড়ো হয়েছে, ওনাকে বিদায় দিবে, উনি ট্রেনে করে শিলাইদহ যাবেন। তখন উনি বলছেন যে আমি তোমাদের সঙ্গে আমি সোনার বাংলা গানটি গাইব, এবং তোমরা এই গানটি তোমাদের কাছেই আমি দিয়ে গেলাম, তোমাদেরকেই দিয়ে গেলাম, তোমরা এই গানটি নাও। এইভাবে আমি একটু কন্টেম্পোরারি প্যারালাল করেছি, এই জন্য যে উপন্যাসে তিনি তো 1941 সালে মারাই গেলেন, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ তার থেকে অনেক দূরে, কিন্তু এই যে তার দিয়ে যাওয়াটা, এটাই ছিল রবীন্দ্রনাথের সেই জায়গা যেখান থেকে তিনি গানটি এই পূর্ববঙ্গের মানুষকে দিয়ে গেলেন। অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, আমরা একটু রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে একটু কথা বলি। তিনি প্রচুর চিঠি, আপনি নিজে বলছিলেন যে প্রত্যেকটা চিঠির জবাব দিতেন বা প্রত্যেকটা চিঠি লিখেছেন প্রচুর, এবং সেই চিঠিতে তার ভাবনার কথা, তার দর্শনের কথা আমরা অনেক পাই। ব্যাপক চিঠি লিখেছেন, 21 খণ্ডে বিশ্বভারতী প্রকাশ করেছে, এবং রবীন্দ্রনাথকে কাউকে চিঠি দিয়ে উত্তর পাননি এমন তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এক মানুষ এক জীবনে যত লিখেছেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি সব পড়েছি। এটা আমার ধারণা, আমার অতিশয়োক্তি হতে পারে, কিন্তু আমি এটা বলবো যে গোটা রবীন্দ্রনাথ পড়েছে পৃথিবীতে এখন এই কোনো মানুষ আছে বলে আমি বিশ্বাস করি না। এত লিখেছেন, কি করে সম্ভব? প্রত্যেকটি চিঠি লিখেছেন, এবং আরো একটি সম্ভাবনার জায়গা দেখেন যে নিজের হাতে সেটি কপি করে রেখেছেন। তখন ফটোকপি আর মেশিন ছিল না, তখন কার্বন পেপার আবিষ্কৃত হয় নাই, টাইপরাইটার ছিল। প্রতিটা চিঠির কপি তিনি রেখে দিয়েছেন। কি এই মানুষ! সেই মানুষ তার চিঠিপত্রের মধ্যে, আমি শুধু একটা চিঠি বলি, রাশিয়ার চিঠি, 7টা মাত্র পত্র লিখেছেন।
আজকের চিঠিপত্রের মধ্যে রাশিয়ার চিঠি সুধীন দত্তর কাছে যে চিঠি, সেটি 29 পৃষ্ঠার একটি চিঠি, এবং তার মধ্যে রাশিয়ার সংস্কৃতিটাকে তিনি প্রকাশ করলেন। কিভাবে রাশিয়াতে উন্নতি হচ্ছে, কিভাবে রাশিয়াতে সমবায় প্রথা চালু হচ্ছে তিনি লিখছেন। এবং ওই লেখার পর ভারতবর্ষে এসে তিনি বই লিখছেন দ্য কোঅপারেটিভ সিস্টেম। পৃথিবীর একজন শ্রেষ্ঠ রোমান্টিক কবির একটি বইয়ের নাম দ্য কোঅপারেটিভ সিস্টেম। আমি বিস্মিত হই এই বই যখন পাঠ করি, কিভাবে চাষ করতে হবে রবীন্দ্রনাথ তা শেখাচ্ছেন কৃষকদের। ভাবা যায়, কল্পনা করা যায়, চিঠির মধ্যে এই কার্যটি করছেন। পারস্য প্রতিভা যে কথাটি বলছিলেন, যে তিনি পারস্য প্রতিভার মধ্যে মোহাম্মদের সম্পর্কে কথা আছে, যে পারস্য প্রতিভায় গিয়ে, এবং সেটি পত্রাকারে তিনি লিখছেন। ইউরোপ প্রবাসীর পত্রাকারে বৌদির কাছে চিঠি লিখছেন যে বাড়িতে বসে আমি তোমাদের সাথে কথা বলি যে চলিত ভাষায়, অথচ সাধু ভাষায় কেন লিখতে হবে, আমি চলিত ভাষায় লিখব। 1882 সালে এই চিঠি লিখছেন। তখনই বুঝতে পেরেছিলেন যে সাহিত্যের ভাষা, সাধু ভাষা, তাদের চলিত ভাষা একদিন প্রতিষ্ঠিত হবে। 1882 সালে তিনি লিখছেন। চিঠির মধ্যে কিন্তু এই রবীন্দ্রনাথের চিঠি বাঙালির নিজস্ব সম্পদ। এখন যোগাযোগ প্রযুক্তির কারণে হারিয়ে গেল এই শিল্প মাধ্যমটি, হারিয়ে যেতে বাধ্য। এটা থাকবে না, এখন ফেসবুক এবং এখন মোবাইল ফোনের প্রযুক্তির কারণে। কিন্তু চিঠিও যে পৃথিবীতে একদিন একটা সাহিত্যের ফর্ম ছিল, মাধ্যম ছিল, সেটি আর টিকবে না। বড় দুই সাহিত্যিকে সামনে বসেই বলছি, উপায় নাই। কেন টিকবে, কেন টিকবে না? তবে রবীন্দ্রনাথের চিঠিপত্রের কাছে গেলে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু জানা যাবে। প্রসঙ্গক্রমে আমি চিঠিপত্রের বাইরে গিয়ে একটি কথা বলি, আজকের মূল অনুষঙ্গের সাথে মিলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং রবীন্দ্রনাথের একটা উদ্ভট বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন বলে তার সাম্প্রদায়িক বানানোর চেষ্টা। এটি নজরুল ইসলামকে এইভাবে সাম্প্রদায়িক বানানোর আপ্রাণ চেষ্টা হয়েছে। হিন্দুরা তাকে বলেছে আমাদের কবি, মুসলিমরা বলেছে আমাদের কবি। আসলে তিনি মানুষের কবি, কেউই বলেনি। রবীন্দ্রনাথকে এটা বলেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথের অবস্থান ইত্যাদি কারণে তিনি দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ পেয়েছেন। প্রথমবার এসেছেন 1926 সালের 10ই ফেব্রুয়ারি তিনি এসেছেন, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন। আর 1936 সালে তখন যাকে ডিলিট উপাধি দেয়া হলো, তখন তিনি আরেকবার আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। তিনি গ্রহণ করেছেন। তার ছেলে রথীন্দ্রনাথ রায় একটি চিঠি দিয়েছেন যে বাবা অসুস্থ, বাবা যেতে পারবেন না। তার সাইটেশনটা তিনি পাঠিয়ে দিয়েছেন। রথীন্দ্রনাথ ঠাকুরের সেই চিঠিটি আমাদের জাদুঘরে এখনো রক্ষিত আছে। আমি জাদুঘরে সেখানে চিঠিটি দেখেছি, এখনো তার হাতের লেখায় চিঠিটি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলা হয় যে 1912 সালে 27শে মার্চ তিনি কলকাতার গড়ের মাঠে একটি বক্তৃতা দিয়েছেন। যে বক্তৃতায় তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে পড়বে কারা? এখানে পূর্ব বাংলার অশিক্ষিত মুসলিম জনসংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কি পড়বে? এসব পড়ার দরকার নেই কলকাতায়। এত বড় ভুয়া তথ্য, মিথ্যা তথ্য। কারণ আমি কলকাতার রাইটার্সে লালবাজার যে আর্কাইভ, সেই আর্কাইভসে গিয়ে দেখছি 1912 সালের 27শে মার্চ গড়ের মাঠ ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কাউকেই বরাদ্দ দেয়নি। প্রত্যেক দিনের বরাদ্দ লেখা আছে যে কবে কাকে দেয়া হলো, কোন সংস্থা। ওই দিন কাউকে বরাদ্দ দেয়নি, এবং সেদিন রবীন্দ্রনাথ শিলাই দেয় বসে কবিতা লিখছেন। এইভাবে বিভ্রান্তিকর তথ্য বড় বড় লেখকদের সম্পর্কে ছড়ানো হয়। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এদের সম্পর্কেও ছড়ানো হয়েছে। আমরা সেই জায়গায় মুক্ত দৃষ্টি দিয়ে এইসব লেখকদের যদি না বিবেচনা করতে পারি, তাহলে আমাদেরই তো ক্ষতি। ব্রিটিশ একটি কথা আমি আরেকটু এটা বলি সঙ্গে, যেটা চিঠি প্রসঙ্গ না, যখন নজরুল ইসলাম অনশন ধর্মঘট করছেন জেলে, তিনি টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। এই যে তার তরুণ কবিকে এইভাবে একটা উৎসাহিত করা, শ্রদ্ধা জানানো, আমার লিটারেচার তোমাকে ক্লেম করে। তারপরে কবি সুফিয়া কামালকে তিনি তার বইয়ের একটি ইয়ে করেছিলেন, চিঠি লিখেছিলেন। এই যে তরুণ কবিদের উৎসাহিত করা, তাদেরকে অনুপ্রেরণার জায়গা দেয়া, এটাও ছিল তার ইয়ে। এবং এখানেও আমরা বলতে পারি এই অসাম্প্রদায়িক চিন্তা। দুজনেই কিন্তু মুসলিম, তিনি মনে করেননি তাদেরকে আমার লিটারেচারে দরকার নাই, মুসলিমরা আর কি লিখবে, এইরকম কোনো ধারণা তার মধ্যে ছিল না। তিনি সবাইকে এইভাবে যুক্ত করেছেন। একটি কথা যোগ করবো যে অনন্য প্রতিভা, ঠিক আছে, আইনস্টাইনের অনন্য প্রতিভা, খুব কষ্ট করেছেন, নিউটনও কষ্ট করেছেন, রবীন্দ্রনাথ বোধহয় সর্বাধিক। রবীন্দ্রনাথকে জিনিয়াস বলা হয়, লিটারি জিনিয়াস। তারপরে দেখা যাচ্ছে কোনো একটি নাটক এবং কবিতা এত রিভাইজ করছে, আজকে যে রক্তকরবীটি মঞ্চায়িত হচ্ছে, এটা 11 নম্বর ড্রাফট। এবং আপনি তো দেখেছেন আজকে রক্তকরবী যদি কম্পিউটারে কম্পোজ করা হয়, বড় জোর 50 পৃষ্ঠা হবে, এবং তার উপরে রবীন্দ্রনাথ যে কেটেছেন, ছিঁড়েছেন, 600 পৃষ্ঠার বই বিশ্বভারতী বের করেছে। 600, আমার কাছে 600 পৃষ্ঠা, 11 নম্বর ড্রাফট এটা আমরা পাই। অচলায়তন নিয়ে এটা হয়েছে। এবং কখন আতা ভাই
নোবেল পুরস্কার পাওয়ার 10 বছর পরে। কোনো লেখা নিয়ে শান্তিতে থাকতেন না। আচ্ছা, যেটা সেলিনাপা বললেন যে আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, এই কথা রবীন্দ্রনাথ লিখছেন, নজরুলকে তার বার্তা পাঠাচ্ছেন, তখন কে নজরুল ইসলাম, কে তাকে চেনে? আর নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীতে তার অন্য অবস্থান। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের আর একটা ফরকাস্টিং যে ক্যাপাবিলিটি, যে তিনি ফরকাস্ট করতে পেরেছিলেন যে এই চিনতে পেরেছে পাহাড় হবে, আগুন, কামালকেও। সেখানে আগুন আছে, এটা তিনি এই বুঝতে লোকটি যেখানে সে বিদ্রোহী কবিতাতে একেবারে অরফিউসের বিষের বাঁশুড়ি থেকে পরশুরাম পর্যন্ত সারা পৃথিবী ভ্রমণ করছে, এটা উনি বুঝতে পেরেছেন। এই ছেলেটি কি পড়েছে সেটা বড় কথা। আসলে আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? বলুন। আমি বিশ্বজিৎ স্যারের কাছে বলুন। জানতে চাইছিলাম। স্যার নমস্কার। স্যার নমস্কার। স্যার, আমার প্রশ্নটা ছিল, আমরা শুধু বড় কোনো ব্যক্তিদের জন্ম কিংবা মৃত্যু দিবসের সময় ওনাদের নিয়ে আলোচনা করি, তারপরে আরেকটা বিষয় বলছেন এই ওনার লেখার যে এই শব্দগুলার অর্থ, এগুলা সঠিকভাবে কেউ বোঝায় না। আমার আরেক বিষয় হইতেছে যে আমরা যে স্কুল বা কলেজে পড়াশোনা করছি, ওই সময় কিন্তু অনেক স্যাররাও কিন্তু ওই লেখাগুলোর সঠিক অর্থ আমাদের ভালোভাবে বিশ্লেষণ করে বোঝায় নাই। আর এখন তো যে আমরা যে সময় পড়ছি বা এখন যে সময়, এটার অনেক আরো পার্থক্য হয়ে গেছে। তো কিভাবে ওনার লেখাগুলো বুঝবে, এগুলোর তো কোনো চেষ্টা, বা আমরা শহরে আর মফস্বল এলাকার মধ্যে অনেক পার্থক্য। ধন্যবাদ, বোঝা গেছে, প্রশ্নটা বোঝা গেছে। আমরা বুঝতে পেরেছি। আপনাকে শুধু একটা কথা বলি, লেখকদের রচনা বুঝতে হলে রচনাকে পাঠ করতে হবে, আন্তরিকভাবে পাঠ করতে হবে, গভীরভাবে পাঠ করতে হবে, এবং পাঠের কোনো বিকল্প নাই। আপনি যদি চেষ্টা করেন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আর শিক্ষকের দোষ দিয়ে লাভ কি? আমাদের শিক্ষকরা, তিনি হয়তো বুঝতে পারেননি, তিনি হয়তো পাঠ ওইভাবে সুযোগ পাননি, কিন্তু আমরা যদি সেটা বুঝতেই পারি শিক্ষকরা বুঝতে পারেননি, তাহলে তো আপনার বোঝাটা হয়ে গেল। বিশ্বজিতের কথার সাথে আমি যোগ করব আমাদের এই প্রশ্ন যিনি করলেন তার উদ্দেশ্যে, যদি সাহিত্য যদি কার্বন কপি হয় জীবনের, একবারে বুঝে গেলাম আমি একটা মোটর পার্টস, এখন আমি রক্তকর্মে শুরুই করি এটা না বোঝা দিয়ে, কিন্তু কোথায় যেন এটা ভালো লাগা আছে। নন্দিনী, তুমি কি জানো তোমাকে বিধাতা রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? রূপের মায়ার আড়ালে আরে কি অপরূপ, তার মধ্যে থেকে ছিনিয়ে আমি তোমাকে মুঠোর ভেতরে পেতে যাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না, এটা কে বুঝবে? কিংবা জলের নিচের হাল আকাশতলা পালকে যেমন ভালোবাসে, আমি রঞ্জনকে ভালোবাসি, তাও তো বোঝা যায় রূপের মায়ের অপরূপ করে। এটা কি? এটা আমাকে একটা ছোট্ট টঙ্কার ধ্বনি তোলে, এই টঙ্কার ধ্বনি কিন্তু আমাকে ভাবাবে। কিংবা যখন বলছে যে বিশ্বের বাসিতে নাচের যে ছন্দ বাজে, আমি তোর মধ্যে দেখি সেই ছন্দ, অসাধারণ কথা। এবং একটা মরুভূমির উল্টো দিকে বসাচ্ছে রন্দিন, আমি এক বিরাট মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দেহে মরুটা কত উর্বরা ভূমি লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে, কিন্তু একটুখানি ছোট্ট দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। এটা কি সব বোঝা যায়? লাগে না। এটাকে এখানে একটা ধ্বনি তুলে এইভাবেই বুঝতে হবে। আপনার কিছু বলুন। বোঝার সঙ্গে নিজের চিন্তাটাও যুক্ত করতে হবে। আমার যেটা আতা ভাই বললেন যে আবৃত্তি করেও সুন্দর করে বোঝালেন, যে তার সঙ্গে যদি নিজের চিন্তাটা, নিজের বোধটাকে যুক্ত করা না যায়, তাহলে চিন্তার জায়গার পরিসরটা বাড়ে না। এবং এই পরিসর বাড়ানোর জন্য যিনি যেই জায়গাটা নিয়ে ভাববেন, তাকে নিজস্ব জগতের সেই জায়গাটাও তৈরি করে নিতে হবে, শুধু সাহিত্যের ভিতর থেকে উঠিয়ে ছেড়ে দিলে হবে না। আবার এটাও তো সত্য যে আমি বুঝলাম 16 বছর বয়সে একরকম, কিন্তু 46 বছর বয়সে আমার বোধ পাল্টে যাবে। একই সাহিত্য সকালে পড়লে একরকম, বিকেলে পড়লে আর একরকম হয়ে যাবে। রবীন্দ্রনাথ নিজেই তো বারবার 16 বছর ভানু সিংহ ঠাকুর মরণ তু আওরে আও, অল্প বয়সের ছেলে মরণকে ডাকছে কেন? 5 বছর বলছে, পরে বলছে আমি মরিতে চাই, আমি সুন্দর ভবনে মানবের মাঝে কাজে উনি তো বারবার। এবং জীবনের শেষ উচ্চারণ হচ্ছে তুমি শুধু ছলনাময়ী। বোঝা তো যাবে না, তুমি তো ছলনাময়ী। এইটাই তো সাহিত্য আসলে। তো এটা আসলে ওই একেবারে ভেঙে চুরে বোঝানো যাবে না। সাহিত্য, রবীন্দ্রনাথের সাহিত্যের মজাটা এখানে, সব বড় সাহিত্যের মজাটা এখানে, সব সাহিত্য মজা এখানে। টি.এস. এলিয়টের কবিতার মজা এখানে। পড়লে কি ধাই ধাই করে বুঝে যায়? বুঝি না। বা মৌলানা রুমিও পড়লে ধাই ধাই করে বুঝে যায় না। কষ্ট করতে হবে। নারকেলের শ্বাসটা খেতে হলে একটু কষ্ট করতে হবে। বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে,
একদিনও না চিনলাম তো। এই পড়শি কে? এটা তো এত সহজে এই পড়শিকে বোঝা। এই পড়শি আমি যদি বলি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি যে আমাকে লুণ্ঠন করছে, শোষণ করছে, আবার এই পড়শি আমি মনে করতে বাড়ির পাশে আমার উঠানের পাশে যে আছে, কোনটা? এটা তো এত সহজে বোঝা যাবে না। আমাদের আর অল্প সময় আছে, একটু যদি আলোচনা করেন আপনার। আমি যেটা আজকের যে অসাম্প্রদায়িকতার যেটা বলা হয়েছে, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে উৎসব নামে। তিনি এই উৎসবের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার যে অনেক বড় জায়গা তৈরি করেছেন। তিনি বারবার বলেছেন উৎসবে মানুষ যখন একা থাকে তখন সে দীন ও একাকী, নিঃসঙ্গ, তার শক্তিটা কম। যখন মানুষে উৎসবে সামিল হয়, সমবেত হয়, সেই উৎসবে সামিল হলে সে মহৎ, সে তার ঔদার্য, তার সবকিছুর মধ্যে মনুষ্যত্বের জায়গাটা খুঁজে পাওয়া যায়। এখন উৎসব মানে তো শুধু একদল মানুষ সেখানে যাচ্ছে না, উৎসব মানে সব মানুষই যাচ্ছেন, সব ধর্মের মানুষ যাচ্ছেন, সব ধর্মের বিশ্বাসের মানুষ যাচ্ছেন, এবং সেই জায়গাটাকে অনেক বড় করছেন কিসের জন্য? যেটা প্রতিরোধের জায়গা থেকে, আনন্দের জায়গা থেকে, প্রতিবাদের জায়গা থেকে, বা নিজের আত্মশক্তির জায়গা থেকে, যে আমি এই জায়গাটাকে আমার উৎসবের বন্ধন দিয়ে প্রকাশ করতে চাই। এই বন্ধনের মধ্যে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক চেতনার অনেকগুলো দিক আছে, এবং তার ধর্ম নিয়ে আরো অনেকগুলো প্রবন্ধ আছে। একটা 18 নম্বর রচনাবলী বিশ্বভারতী থেকে যেটা প্রকাশ করেছে, ওটার মধ্যে আপনারা দেখবেন যে 6-7টা প্রবন্ধ ধর্মকেন্দ্রিক, এবং সেখানে সব সময় তিনি বলেছেন ধর্ম বিশ্বাসের অতিরিক্ত অনেক কিছু, যেটা আতাভাই এবং বিশ্বজিৎ আমরা বারবারই বলছি, মানব ধর্ম। সেই জায়গাটা থেকে তিনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সূত্রে তিনি ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথের অপূর্ব রসবোধের একটি উদাহরণ দিতে চাই, একটি নয়, আর কচলায়তনের ছোট্ট একটা উদাহরণ, যে কট্টর পঞ্চক বলছে ও টটো টটো টোটো কোনো অর্থ হয় না। মহাপঞ্চক জানালা খুলে দেখে বলছে কি করেছিস, সর্বনাশ, তো কি দেখলি, তোকে তো এখন করতে, প্রায়শ্চিত্ত করতে। আমি দেখলাম গরু চড়ছে, রবীন্দ্রনাথ ওখানে ঠাট্টা করছে, গরু চড়ছে, ওটা দেখে বলেছে মহা ক্ষতি হবে। এবং ব্রিটিশ কালেক্টর বাহাদুর ইয়েতে আছে, ওই যে শিলাইদহে বসে লেখা আছে ছিন্নপত্রতে, কালেক্টর বাহাদুর যাওয়ার সময় আমার হস্তকে নিপীড়ন করিয়া চলিয়া গেলেন। করকে নিপীড়ন করে, উনি কর মর্দন বলেন নাই, কারণ ব্রিটিশ সাহেব তো কোষে কালো চামড়া বা এখানে নেটিভের হাতটাকে মুচড়ে দেবে, উনি কর নিপীড়ন করিয়া চলিয়া গেলেন। তো এই ধরনের রসবোধের বিস্তার, এবং প্রচুর খোঁচা মেরেছেন। 1 মিনিট সময় আছে। আমি একটা কথা শুধু বলবো, আতাভাই আমাদের প্রিয় নাট্যজন সূচনা সূত্রে বলেছেন যে আমাদের রবীন্দ্র অধ্যয়ন খুব সীমাবদ্ধ, একখানা শেষের কবিতা কি জুতা আবিষ্কার কি ছুটি কাবুলিওয়ালার মধ্যে সীমাবদ্ধ। এই রবীন্দ্রনাথের পাশে আরেক রবীন্দ্রনাথ আছে, সেই রবীন্দ্রনাথকে আমরা বোঝার চেষ্টা করি। সেই রবীন্দ্রনাথ কালীগ্রামে কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাতা, সেই রবীন্দ্রনাথ রেশম গুটি পোকার ব্যবসায়ী, সেই রবীন্দ্রনাথ ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা, সেই রবীন্দ্রনাথ জলসেচ প্রকল্প, কৃষকদের জন্য নৈশ বিদ্যালয় এবং নারীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষক হিসেবে গোলাপ চাষ ইত্যাদি। এই রবীন্দ্রনাথকে আমাদের দরকার। আজকে সেই রবীন্দ্রনাথকে দরকার যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পৃথিবীর একজন শ্রেষ্ঠ রোমান্টিক কবি, এবং সেই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় না যে নিচতলায় বিউটি পার্লার আর কাবাবের দোকান আর উপরতলায় বিশ্ববিদ্যালয়, একখানা কাগজ বিক্রির বিশ্ববিদ্যালয় না। এই রবীন্দ্রনাথকে দরকার যে রবীন্দ্রনাথ বলেছেন শিক্ষা হচ্ছে প্রযুক্তি। সেই রবীন্দ্রনাথ আমাদের দরকার যে শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের মতন। আজকে আমরা বাংলাদেশে ইংরেজি শিক্ষার নামে বাংলাকে যেভাবে নিপীড়ন করে চলছি, সেই নিপীড়নের জায়গা থেকে উদ্ধার করতে রবীন্দ্রনাথের কাছে যেতে হবে। আমি বলছি আমার সংবিধানে রাষ্ট্রভাষা বাংলা, অথচ আমি সর্বত্র ইংরেজি। ধন্যবাদ বিশ্বজিৎ ঘোষ। আমাদের সময় শেষ। আমরা আশা করছি নিশ্চয়ই রবীন্দ্রনাথ আমাদের যুগ যুগ ধরে আমাদের উৎসাহ দিয়ে যাবেন, অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। রবীন্দ্রনাথের মাঝে আমরা যেমন সব আশ্রয় খুঁজে পাই, ভবিষ্যৎ প্রজন্ম তেমনি ভাবে পাবে। আজকে আবারও এই মহান কবির প্রতি আমাদের পরম শ্রদ্ধা নিবেদন করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।